আজকে আমরা আলোচনা করব কন্ট্রোল ফ্লো অথবা ফ্লো কন্ট্রোল নিয়ে। কন্ট্রোল ফ্লো অথবা ফ্লো কন্ট্রোল যাই বলি না কেন, এটা হচ্ছে আসলে আমাদের যে পাইথন প্রোগ্রামিং যখন আমরা করার পরে যে লাইন বাই লাইন যে এক্সিকিউশন হয়, সেই এক্সিকিউশনের ক্ষেত্রে রান টাইমের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কখন এক্সিকিউট হবে, কোন অর্ডার এক্সিকিউট হবে, এই বিষয়গুলো আসলে ফ্লো কন্ট্রোলের মাধ্যমে বোঝা যায়। তো ফ্লো কন্ট্রোলটা পাইথন প্রোগ্রামিং এ তিন ধরনের ফ্লো কন্ট্রোল রয়েছে। সাধারণত তিন ধরনের ফ্লো কন্ট্রোল পাইথন প্রোগ্রামিং এ আছে। এক হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইন্টারেট ইটারেটিভ স্টেটমেন্ট এবং ট্রান্সফার স্টেটমেন্ট, এই তিন ধরনের স্টেটমেন্ট পাইথন প্রোগ্রামিং এর আছে। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে যেহেতু আমরা বুঝছি যে এখানে কন্ডিশন যেহেতু আছে, তার মানে হচ্ছে এ গ্রুপ অফ স্টেটমেন্ট একটা কন্ডিশনের রেজাল্টের উপর ভিত্তি করে এক্সিকিউট হবে, অথবা গ্রুপ অফ স্টেটমেন্ট এক্সিকিউট নাও হতে পারে সেই কন্ডিশনের উপর ভিত্তি করে। আর ইটারেটিভ স্টেটমেন্ট হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে একটা গ্রুপ অফ স্টেটমেন্টকে যখন আমরা এক্সিকিউট করব, সেটা কিন্তু একটা কন্ডিশনের ক্ষেত্রে একটা গ্রুপ অফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পর এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমার একটা গ্রুপ অফ স্টেটমেন্ট এক্সিকিউট করার প্রয়োজন মাল্টি টাইম, মানে একটা শেষ হয়েছে আরেকবার করা দরকার। তো এই ক্ষেত্রে এই ধরনের কেসটাকে আমরা বলি ইটারেটিভ স্টেটমেন্ট। এই ধরনের কেসে আমরা যে স্টেটমেন্টগুলো ইউজ করবো সেটা হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার একটা লুপ চলছে, লুপের মধ্যে আমার একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রান্সফার করে দিচ্ছি, তখন আমরা ইউজ করব ট্রান্সফার স্টেটমেন্ট। পাইথন প্রোগ্রামিং এ এই তিন ধরনের স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করব কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে ইফ, ইফ ইল ইলস, ইফ আমরা যে অন্যান্য প্রোগ্রামিং এ ইফ ইলস যে কন্ডিশন আছে এবং ইফ ইলস ইফ একটা আছে আর কি, আমরা পাইথন প্রোগ্রামিং এ ইলস ইফ কোনো কন্ডিশন নেই, এখানে সরাসরি লেখা হয় সংক্ষেপে ইলসটাকে ELIF, ইল ইফ। এবং ইফ ইলস, এই চারটা ভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা ইউজ করবো, এই চারটা স্টেটমেন্ট। আর ইটারেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করব ফর এবং হোয়াইল। এবং ট্রান্সফার স্টেটমেন্টে আমরা দেখবো হচ্ছে ব্রেক, কন্টিনিউ এবং পাস স্টেটমেন্ট। তো প্রত্যেকটা স্টেটমেন্টে আমি উদাহরণ সহ ব্যাখ্যা করব, আমরা একে একে ভিতরে যখন প্রবেশ করব তখন দেখবো। এটাই হচ্ছে ফুল একটা ফ্লো কন্ট্রোল পাইথন প্রোগ্রামিং এর। পাইথন প্রোগ্রামিং এর এই ফ্লো কন্ট্রোল দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো সুইচ কেস, আমরা সি প্রোগ্রামিং বলি কিংবা জাভা প্রোগ্রামিং বলি, সেই জাভা এবং সি প্রোগ্রামিং এ যে আমরা সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করতাম, সেই সুইচ কেস স্টেটমেন্টটা ইউজ করা হয় না। পাইথন প্রোগ্রামিং এ সুইচ কেস স্টেটমেন্টের কোনো কনসেপ্ট নেই। আরেকটা হচ্ছে এখানে আমরা ইটারেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ফর এবং হোয়াইল এই দু ধরনের স্টেটমেন্ট আমরা দেখছি। পাইথন প্রোগ্রামিং এ সি প্রোগ্রামিং এর মতো কোনো ডো হোয়াইল কনসেপ্ট নেই। এবং আরেকটা হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এ দেখেছিলাম গো টু স্টেটমেন্ট। যেহেতু আমরা এখানে সবাই আইটি ব্যাকগ্রাউন্ডেড, ম্যাক্সিমাম সবাই, এই জন্য আমি এই বিষয়গুলো আবার ব্যাখ্যা করছি আর কি। আমরা সি প্রোগ্রামিং এ গো টু স্টেটমেন্ট নামের একটা স্টেটমেন্ট পেয়েছিলাম, আমরা মনে আছে কিনা। এই গো টু স্টেটমেন্ট এটাও পাইথন প্রোগ্রামিং এ নেই। পাইথন প্রোগ্রামিং এ ইটারেটিভের জন্য শুধুমাত্র দুইটা স্টেটমেন্ট, ফর অ্যান্ড হোয়াইল। এই কারণে আসলে পাইথন প্রোগ্রামিং অনেক সহজভাবে শেখা যায়। আমরা এখন ইফ ইলস কন্ডিশন নিয়ে আলোচনা করব, কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা চলে যাচ্ছি আমাদের নোটপ্যাড, নোটবুকে চলে যাচ্ছি। এখানে আমি কয়েকটা আহ, উদাহরণ দিয়ে তারপরে চেষ্টা করব যে আপনাদের মাধ্যমে কিছু আজকের কেস স্টাডি করতে। এবং আজকের অ্যাসাইনমেন্টের পর আমরা দুইটা থেকে তিনটা, অথবা যদি আপনারা আরো বেশি বলেন সেক্ষেত্রে আমরা দিব। দেওয়ার পর যেহেতু আমাদের ফ্লো কন্ট্রোল শেষ হয়ে গেলে আমাদের অনেক স্টেটমেন্ট আমরা অ্যাসাইনমেন্ট আমরা করতে পারবো, কারণ এই ফ্লো কন্ট্রোলের জন্য অনেক অ্যাসাইনমেন্ট আসলে আমি অ্যাসাইন করতে পারিনি। আজকের পরে হয়তো বা পারবো। তো আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দিলে একটু চেষ্টা করবেন যাতে অ্যাসাইনমেন্ট গুলো শেষ করার জন্য, তাহলে আসলে আমরা পরবর্তী ক্লাসগুলো করতে পারবো। কারণ আমাদের ডাটা অ্যানালিসিস এটা আসলে কোনো আহ, মানে বিগিনার স্টেজের কোনো প্রোগ্রামিং না, এটা আসলে একটা অ্যাডভান্স লেভেলের কোর্স। তো আমরা চেষ্টা করব যে পাঁচটা যে পাইথনের যে 10 দিনের যে ক্লাসটা, এই 10 দিনের ক্লাসে যদি মোটামুটি অ্যাসাইনমেন্ট গুলো করি, আমি পরবর্তীতে যেই ডাটা অ্যানালিসিসের যে কন্টেন্ট গুলো আছে খুব সহজভাবে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারেন। অ্যাসাইনমেন্ট গুলো করা খুবই জরুরি। এই অ্যাসাইনমেন্ট গুলো করে অবশ্যই গ্রুপে অথবা আমাকে পার্সোনালি আপনারা দিবেন, আশা করি এটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। আজকের ডে 4 আমরা শুরু করছি। আমরা প্রথমে শুরু করব আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে। কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডিশনাল স্টেটমেন্টস আমরা বলেছিলাম
সো কন্ডিশনাল স্টেটমেন্টস এ গ্রুপ অফ স্টেটমেন্ট, একটা কন্ডিশনের উপর ভিত্তি করে, একটা কন্ডিশনের রেজাল্টের উপর ভিত্তি করে কিছু স্টেটমেন্ট এক্সিকিউট হবে এবং কিছু কিছু স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। তো এর জন্য আমরা বলেছিলাম চারটা আমরা ফর্ম ইউজ করব: ইফ ইফ স্টেটমেন্ট, ইফ ইলস স্টেটমেন্ট, ইফ ইলিফ স্টেটমেন্ট এবং ইফ ইলস স্টেটমেন্ট। সো আমরা প্রথমে আলোচনা করব ইফ স্টেটমেন্ট নিয়ে। আইএফ স্টেটমেন্ট, স্টেটমেন্টস। সো আমরা এখানে একটা নোটপ্যাড ওপেন করে একটা বিষয় আগে আমরা জেনে নেই, সেটা আমাদের সবার জন্য সুবিধা হবে। আমরা যারা সি প্রোগ্রামিং অথবা জাভা প্রোগ্রামিং যখন করেছি, সি প্রোগ্রামিং অথবা জাভা প্রোগ্রামিং যখন করেছি, তখন আমরা একটা যখন ক্লাস ডিফাইন করতাম, ক্লাস এ, এরপর আমরা যেটা করতাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিতাম, অথবা আমরা যখন একটা ফর লিখতাম, ফর ডট 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 যাই লিখতাম না কেন, একটা কার্লি ব্রেসিস ইউজ করতাম, ইউজ করার পরে কার্লি ব্রেসিস শেষ করতাম। শেষ করার মানে বুঝতাম যে এই ফরের আন্ডারে, এই কার্লি ব্রেসিসের আন্ডারে যাই আছে না কেন, সেটাই হচ্ছে এই ফরের ব্লক। এই কার্লি ব্রেসিসের আন্ডারে আমরা যা বাইরে যা কিছু লিখতাম সেটা ছিল আলাদা স্টেটমেন্ট। সো পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্টেটমেন্টটা লিখতে হয় এভাবে: ফর, এরপরে কন্ডিশন গুলো দিতে হয়, অথবা ইফ লিখতে হয়, কন্ডিশন গুলো দিতে হয়, দেওয়ার পরে একটা কলন ইউজ করতে হয়, একটা কলন ইউজ করতে হয়, এবং এই কলনের পরে ইন্টার দিয়ে আমরা যখন কোনো আইডি ইউজ করব, অথবা আমাদের যদি কোনো এই নোটপ্যাডে যেরকম আমার পাইথন সেট আপ করা আছে, এই জন্য হয়তো বা ইন্টার দেওয়ার সাথে সাথে আমাকে এই স্টেজে নিয়ে আসছে। তো আমি যদি এই স্টেজ থেকে লিখি, তো এটা আমাকে এরর দিবে, বিকজ পাইথন তখন বুঝবে যে ইফের ভিতরে যে ব্লকটা আছে এই ব্লকটাকে সে চিনবে না। কারণ এই কলনের পরে একটা ইন্ডেন্টেশন, একটা স্পেস দিতে হয়, এটাকে চারটা স্পেস অথবা একটা ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব অথবা চারটা স্পেস দিলে তখন যতগুলো স্টেটমেন্ট আমরা লিখবো ততগুলো স্টেটমেন্টকে সে মনে করবে এটা হচ্ছে আমার এই ইফ স্টেটমেন্টের আন্ডারে, এই ব্লকের আন্ডারে। স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, এরকম মাল্টিপল স্টেটমেন্ট হইতে পারে, স্টেটমেন্ট থ্রি, এরকম মাল্টিপল স্টেটমেন্ট হতে পারে। এবং আমরা বাইরে যদি একটা স্টেটমেন্ট দিই, স্টেটমেন্ট ফোর, সো তখন ইফ কন্ডিশনের ভিতরে এই ব্লকটার ভিতরে থাকবে এই ইন্ডেন্টেশন যেই স্পেস গুলো আছে, এটা হচ্ছে একটা ব্লক, ইফের ব্লক। এবং যেহেতু ইফ যেই লেখাটা আছে এই লেখা বরাবর এসটা আছে, সুতরাং এটাকে ধরে নিচ্ছি আমরা এটা এই ব্লকের বাইরে। তো এটা আমরা মনে রাখবো, এটা ইফের ক্ষেত্রে যেরকম বললাম, ফরের ক্ষেত্রে একই রকম, ফাংশনের ক্ষেত্রে একই রকম, ক্লাসের ক্ষেত্রে একই রকম। সো পাইথন কোনো কার্লি ব্রেসিস ইউজ করে না, পাইথন সরাসরি কলন চিহ্ন দিয়ে একটা ইন্ডেন্টেশন, একটা স্পেস ইউজ করে। এই স্পেসের মাধ্যমে আমরা বুঝি যে এটা একটা ব্লক, ইফের ব্লক। সো ইফ কন্ডিশন সাধারণত এভাবে লেখা হয়: ইফের পর একটা কন্ডিশন দিতে হয়, কন্ডিশন, দেন একটা কলন, তারপর স্টেটমেন্ট এক্সিকিউট করে। সো আমরা যদি এই জিনিসটা আমরা কপি করে পেস্ট করি আমাদের নোটবুকে, সো ইফ কন্ডিশন, সো আমরা একটা কন্ডিশন দিই, কন্ডিশনটা দিই 10 ইজ স্মলার দেন 20। সো এটা যদি ট্রু হয়, ইফ কন্ডিশন হচ্ছে এটা যদি সঠিক হয়, ট্রু হয় এই কন্ডিশন রেজাল্টটা, সেক্ষেত্রে আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। না হলে এক্সিকিউট হবে না, সে বের হয়ে আসবে এই ব্লক থেকে। সো আমরা একটা স্টেটমেন্ট দিই, স্টেটমেন্ট বলতে এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিই আমরা। প্রিন্ট দিয়ে আমরা এখানে বলছি যে 10 ইজ লেস দেন 20। সো আমরা এভাবে দিলাম। এবং যদি এটা না হয়, তাহলে আমরা আরেকটা দিব, আমরা সেটা হচ্ছে দিস ইজ আউটসাইড ব্লক, এরকম আমরা একটা দিলাম। সো আমরা এটা দিই। এবার এটাকে আমরা রান করি। যদি আমরা রান করছি, রান করার পরে আমরা খেয়াল করে যদি দেখতে পাবো আমাদের দুইটার কমান্ডই কিন্তু এক্সিকিউট হয়েছে। সো আমাদের কমান্ড কোনটা কোনটা, যেহেতু ইফ এর কন্ডিশনটা ঠিক ছিল, 10 ইজ স্মলার দেন 20, সুতরাং সে এই কন্ডিশন বলেছিলাম যে রেজাল্টের উপর ভিত্তি করে এই গ্রুপ অফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে। সো যেহেতু রেজাল্ট ট্রু হয়েছে, সুতরাং এটা এক্সিকিউট হয়েছে। এবং এই লুপ থেকে বের হয়ে, এই কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে বের হয়ে, যেহেতু বাইরেও একটা প্রিন্ট দেওয়া আছে, সে এটা প্রিন্ট করেছে। সো আমরা যদি এখন 10 ইজ গ্রেটার দেন 20 দেই, 20 দিয়ে যদি এই প্রোগ্রামটা রান করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু শুধুমাত্র আসবে দিস ইজ আউটসাইড ব্লক।
শুধুমাত্র এই স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে। যেহেতু 10 > 20 মানে ফলস, সুতরাং এই স্টেটমেন্ট এক্সিকিউট হয়নি। এটা না হয়ে শুধুমাত্র বাইরেরটা এক্সিকিউট হয়েছে। সো ইফ এর কন্ডিশন যে আমি উদাহরণটা দিয়েছি, সবার জন্য কি ক্লিয়ার হয়েছে? সবার জন্য ক্লিয়ার? সবার ক্লিয়ার নাকি আরো ব্যাখ্যা করার প্রয়োজন আছে এটা? ক্লিয়ার, ক্লিয়ার। সো আমরা যদি ক্লিয়ার হয়ে থাকে, যেমন আমরা এখন ধরি আমরা একটা ইনপুট নিব কিবোর্ড থেকে, নেম সমান সমান আমরা দিচ্ছি হচ্ছে ইনপুট ইন্টার ইউর নেম, ইন্টার ইউর নেম, এরকম আমরা একটা আহ, লিখলাম। লেখার পরে তারপর আমরা এখানে প্রিন্ট, গত ক্লাস আমরা বলেছিলাম আউটপুট স্টেটমেন্টের ক্ষেত্রে যে প্রিন্টের ক্ষেত্রে আমরা একই সাথে স্ট্রিং এর সাথে আমরা ভ্যালু পাস করতে পারি। কয়েকটা ফর্ম দেখেছিলাম, সেই ফর্মের মধ্যে একটা ভ্যালু পাস করতে পারি, সেরকম একটা দেখিয়েছি। সো আমরা এখন এখানে নেম আমরা কিবোর্ড থেকে নিব, নিয়ে আমরা একটা ইফ কন্ডিশন দিব। যদি ইফ নেম সমান সমান পাইথন হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে, সেটা হচ্ছে প্রিন্ট। এখানে আমরা দিব হেই, আমরা একটা এফ স্ট্রিং নেই, আমরা যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করবো হচ্ছে এফ স্ট্রিং, যেহেতু এফ স্ট্রিংটা এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটা অনেক ফাস্ট, মেমোরি কনজিউম করে অনেক কম। সো আমরা এখানে হে দিয়ে আমরা এই ভ্যালুটা পাস করব নেম, একটা কমা দিব, ইউ আর আমরা দিচ্ছি রাইট। আর বাহিরে আমরা একটা দিচ্ছি যে আই ডোন্ট নো, আই ডোন্ট নো ইউ। সো আমরা যখন ডন্টের মধ্যে একটা কোটেশন ইউজ করব, তখন আমাদের অবশ্যই বাইরে ডাবল কোটেশন ইউজ করতে হবে। সো আমরা যখন এটা রান করব, আমরা এখন রান করছি, রান করার পর আমাকে বলছে যে ইন্টারভিউ নেম, আমি দিই পাইথন। পাইথন, যেহেতু পাইথন কেস সেন্সিটিভ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সুতরাং আমার যখন পি ছোট হাতে দিচ্ছি স্মলার, তখন কিন্তু আমাকে দেখেন আই ডোন্ট নো ইউ। একইভাবে আবার রান করি প্রোগ্রামটা, পিওয়াই টিওএইচ পাইথন যখন দিচ্ছি, হে পাইথন ইউ আর রাইট, দুইটাই এক্সিকিউট হয়েছে। সো এখন আমরা মোটামুটি ইফ যে স্টেটমেন্ট, সেই ইফ স্টেটমেন্ট নিয়ে আমরা জানলাম। সো একইভাবে ইলস স্টেটমেন্টটা হবে এরকম যে ইফ কন্ডিশনের উপরে স্টেটমেন্ট এক্সিকিউট হবে, যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, ফলস হয়, সেক্ষেত্রে আমাদেরকে ইলস একটা ইলস হবে ডিফল্ট। যদি এক্সিকিউশন না মানে ট্রু, যদি এটা যদি ট্রু না হয়, ফলস হয়, সেক্ষেত্রে ফলস হলে আমাদের ইলস এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। সো এটা হচ্ছে ইলস, ইফ ইলস এর একটা স্টেটমেন্ট। ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের এই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবে, ইলস হলে আমাদের এটা এক্সিকিউট হবে। একইভাবে আমরা উদাহরণ যদি আসি, সো এখানে ইফ যদি আমাদের নাম ঠিক থাকে, তাহলে সে কিন্তু নাম দিয়ে আমাকে বলবে যে ইউ আর রাইট। আর যদি নাম না থাকে, ইলস, সো ইলস হয়ে, যদি ইলস হয় অন্য কোনো নাম হয়, সেক্ষেত্রে আমাদেরকে বলবে আই ডোন্ট নো ইউ। সো আমরা এটাকে রান করি, রান করে আমরা পাইথন দিই। সো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলছে আই ডোন্ট নো ইউ, এই স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে। সো একইভাবে আমরা যদি আবার রান করে পি ক্যাপিটাল দিয়ে পাইথন দিয়ে আমরা দেই, তাহলে কিন্তু একটা স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে, এই পাইথন ইউ আর রাইট। সো ইফ ইলস এবং ইফ কন্ডিশনের দুইটার যে সিনটেক্স গুলো, এই সিনটেক্স গুলো সম্বন্ধে মোটামুটি আমরা ধারণা পেয়েছি। কারো কোনো কোশ্চেন এই দুইটা বিষয়ে? সো আমরা এখন যেটা দেখব যে ইফ একটা কন্ডিশন দিয়েছি, সো কন্ডিশন দিয়েছি যদি 80-র উপরে নাম্বার হয় তাহলে হবে জিপিএ 5, আর ইলস যদি হয় সেক্ষেত্রে ফেল। কিন্তু যে 70 থেকে 80 পাবে, সে তো অবশ্যই ফেল না, সে তো আরেক জিপিএ হয়তো বা 4 হবে কিংবা 3.5, যেভাবেই কারিকুলাম অনুযায়ী। সুতরাং আমার তো একাধিক স্টেটমেন্ট থাকতে হবে। সো
যখন একটা কন্ডিশনের জায়গায় একাধিক কন্ডিশন আমরা ইউজ করতে যাব তখন আমাদেরকে ইউজ করতে হবে ইফ ইফ কন্ডিশন। সো এখানে কন্ডিশন 1, এরপরে ইফ দিয়ে ইফ কন্ডিশন 2, কন্ডিশন 2 স্টেটমেন্ট, আমি এগুলি কপি করে দিচ্ছি। ধরি আমাদের একটা করে স্টেটমেন্ট আছে, সো এখানে স্টেটমেন্ট 2 ইফ কন্ডিশন 3 এবং স্টেটমেন্ট 3 আমরা এখানে এক্সিকিউট করব। সো এরকম ভাবে পাইথনে আনলিমিটেড ইফ ইউজ করা যায়, কোনো ধরনের লিমিটেশন পাইথনের প্রোগ্রামিং এ নেই। সো আমরা আহ, প্রথমে বলেছিলাম যে চারটা কন্ডিশন, একটা হচ্ছে ইফ ইলস, একটা ইফ ইলস এবং আরেকটা ইফ ইফ। সো এই ইলসটা হচ্ছে আমাদের একটা অপশনাল। এই ইলস যদি আমরা নাও ইউজ করি, আমাদের ডিফল্ট কোনো যদি ভ্যালু নাও থাকে, ডিফল্ট কোনো কন্ডিশন যদি নাও থাকে, সেক্ষেত্রে আমরা যদি ইলস ছাড়া এভাবেও লিখি স্টেটমেন্ট, তাহলে আমাদের পাইথন প্রোগ্রামিং এটাকে সাপোর্ট করবে। আর ইলসটা ইউজ করবো আমরা জাস্ট ডিফল্ট স্টেটমেন্টের জন্য কিংবা ডিফল্ট অ্যাকশনের জন্য আমরা ইউজ করব। সো আমরা একটা উদাহরণ দেখি। সো আমরা এখন ধরি যে আমাদের এখানে নেম আমরা নিয়েছি পাইথন নেম সমান সমান, অথবা আমরা এখানে দিই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, আমরা এটা ইউজ করি ল্যাঙ্গুয়েজ। সো আমরা ল্যাঙ্গুয়েজ যেহেতু ইউজ করছি, ল্যাঙ্গুয়েজ আমরা ধরে নেই সবকিছু স্মলার লেটারে লিখবো। ইন্টার ইউর ল্যাঙ্গুয়েজ, দিস ইজ পাইথন, অথবা আমরা দিই এক্সটেনশন। এটা হলো আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটা কিওয়ার্ড নিচ্ছি এক্সটেনশন। ইফ এক্সটেনশন যদি পিওয়াই হয়, দেন দিস ইজ পাইথন ফাইল। সো একইভাবে আমরা ইফ, সো কপি করে আমরা একটু পেস্ট করে দিই, আমাদের দ্রুত হবে সেক্ষেত্রে। এক্সটেনশন যদি হয় জাভা, জাভা দিস ইজ জাভা ফাইল। ও সরি, জাভা, সো দিস ইজ জাভা ফাইল। একইভাবে আমরা একটা 4-5টা কপি করি এখান থেকে, নিচ্ছি ধরি এক্সএলএস, দিস ইজ এক্সেল ফাইল। ধরি সিপিপি, দিস ইজ সি ফাইল। আর ইলস ডিফল্ট কন্ডিশনটা হবে আননোন ফাইল ফরম্যাট ধরে নিচ্ছি এরকম। সো এটা যখন আমরা রান করব, এখন আমরা রান করার পর আমাকে বলবে ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ, আমরা যেটা ইউজ করেছি এটা আসলে এক্সটেনশন হওয়ার দরকার ছিল। আচ্ছা যাই হোক, আমরা যখন পিওয়াই দিব তখন আমাদেরকে বলবে দিস ইজ পাইথন ফাইল। একইভাবে আবার যদি রান করি, এটাকে দেই WORD, আমাকে বলছে আননোন ফাইল ফরম্যাট, বিকজ যখন আমরা পিওয়াই দিচ্ছি তখন সে ইফ এ কন্ডিশনে চলে আসছে। যখন ইফ কন্ডিশনে চলে আসছে তখন যখন ইফ কন্ডিশনে চলে আসছে, পিওয়াই পেয়েছে এই পিওয়াই, তখন আমাকে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করে দিয়েছে। সো যখন আমি এক্সএলএস দিব তখন প্রথমে এই স্টেট এখানে আসবে, আসার পরে এখানে মিলাবে, মেলানোর পরে দেখবে যে না, এটা তো এটা না, তখন সে চলে যাবে পরের স্টেটে। মাঝখানের এই স্টেটমেন্ট আর সে দেখবে না, পরের কন্ডিশনে চলে যাবে। পরের কন্ডিশনে যখন দেখবে জাভা মিলছে না, তখন সে চলে যাবে তার পরের কন্ডিশনে এসে যখন দেখছে যে ওয়ার্ড ফাইল যেহেতু দিয়েছি এক্সএলএস মিলছে না, তারপরে চলে যাবে সে পরের কন্ডিশনে। যখন দেখবে যে পরের কন্ডিশনে মিলছে না, তখন সে ইলস এই কন্ডিশনে চলে আসবে, ডিফল্ট কন্ডিশনে। সো আমরা যদি ইলসটা ইউজ না করি সেক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। সো কন্ট্রোল
এক্স তে আমি এলস কন্ডিশনটা সরিয়ে দিলাম। সো ইলস কন্ডিশন না দিলেও কিন্তু আমার প্রোগ্রাম রান করছে, দ্যাট মিনস আমার এই স্টেটমেন্টটা ঠিক আছে। সো আমরা এখানে দিই এক্সএলএস, সো আমাকে কিন্তু দেখাচ্ছে দিস ইজ এক্সেল ফাইল। আবার আবার একইভাবে রান করি, WORD, ওয়ার্ড লিখে যখন আমরা ইন্টার দিব, তখন কিন্তু আর কোনো আউটপুট আসছে না, কোনো ধরনের এরর আসছে না, বিকজ যেহেতু পাইথন ইফ এবং ইফ এই কন্ডিশনটা সাপোর্ট করে, এই সিনট্যাক্সটা, সুতরাং সেজন্য কোনো ধরনের এরর আসেনি। সো আমরা এটার আউটপুট আসেনি। সো আমরা যখন একটা প্রোগ্রাম করব, প্রোগ্রাম করার পরে আমাদের যে ইউজার আছে, ইউজারদের সুবিধার জন্য আসলে আমরা এই ইলস কন্ডিশনটা আমরা ইউজ করব, এবং আমরা চেষ্টা করব মিনিংফুল একটা ইলস কন্ডিশন ইউজ করার জন্য। সো আমরা যেই স্টেটমেন্টগুলো দেখলাম তাতে আমরা করেছি ইফ, ইফ ইলস, ইফ ইলিফ এবং ইফ ইফ ইলস, 4 ধরনের কন্ডিশনে আমরা কভার করেছি। সো কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? না স্যার। তাহলে ঝটপট আমরা সবাই একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড বিগেস্ট নাম্বার ফ্রম 3 নাম্বারস ইফ ইলস কন্ডিশন দিয়ে। রাইট মানে তিনটা সংখ্যা থেকে তিনটা সংখ্যা আমরা ইনপুট করব, ইনপুট করার পর আমাদেরকে বলে দিবে কোনটা বড় এবং কোনটা বড় সংখ্যাটা বের করবে আর কি। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড বিগেস্ট নাম্বার ফ্রম 3 নাম্বার, ফ্রম 3 ইনপুট নাম্বার। সো আমরা সবাই এই প্রোগ্রামটা করব, করে আমি র্যান্ডমলি একজনকে বলবো স্ক্রিন শেয়ার করে উনি দেখাবেন। সবাই পারবেন তো? এটা খুব সহজ কিন্তু। কেউ কে আছেন যে পারবেন না? কারো কি হয়েছে?
শুনতে পাচ্ছেন? কারো কি হয়েছে?